নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, উড়ানের আজকের এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি। প্রথমেই দেখা যায় মহারাজকে হসপিটালে সবাই খাওয়ার জন্য জোর করতে থাকে। মহারাজ তখন বলে, আমার খিদে নেই, আমার খিদেটা না মরে গেছে। জয়ন্ত বলে, খিদের আর দোষ কি, সাত সকাল থেকে মদ খেয়ে পেটটা ভরিয়ে দিয়েছিস তো। তুই তো এরকম ছিলিস না রে মহারাজ। তখন কিছুক্ষণ ভেবে মহারাজ বলে, চুপ কর তো জয়ন্ত। না, চুপ করবো না, আমরা জোর করি বলেই তুই মদ খাস। অনেক সময় তুই আমাদেরকেও বারণ করিস মদ খেতে, সেই তুই আজ সাত সকাল থেকে মদ খেতে বসেছিস আর এতটাই খেয়ে ফেলেছিলি যে বেসামাল হয়ে পড়েছিলি। মহারাজ তখন একটু মারতে যায় আর বলে, আজকে ছেড়ে দিলাম কিন্তু এই বাপ্পাটা আছে বলে। আর বলে, কোথায় বেসামাল দেখলি আমাকে, কোথায় বেসামাল দেখলি, কি করেছি আমি? আর একবার যদি এই কথাটা বলেছিস না। জয়ন্ত বলে, আমি তোকে ভয় পাই না কিন্তু মহারাজ, ভয় পাই না, আমি তোকে আমি ভালোবাসি। মহারাজ তখন জয়ন্তের দিকে তাকিয়ে থাকে। জয়ন্ত অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। জয়ন্ত তখন মহারাজকে আবারও ভালোবেসে বলে, প্লিজ খেয়ে নে, প্লিজ তুই খেয়ে নে। মহারাজ তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় পূজারিনী বাড়িতে বসে মহারাজের অপেক্ষা করেই চলেছে আর চিন্তা করেই চলেছে। এবার পূজারিনী সামনে মহারাজের রাখা মদের বোতলগুলোকে দেখতে পায়। তখন মদের বোতলগুলোর কাছে গিয়ে পূজারিনী বসে আর বলে, কি আছে এই পানীয়তে? পূজারিনী বলে, একবার খেয়ে দেখব। গুন্ডাটা এত ভালোবাসে এটা খেতে, কিসের এত নেশা? একটা মদের বোতল তখন হাতে নিয়ে দেখে পূজারিনী, আর এবার বোতলের ছিপিটা খুলে ফেলে আর দেখে কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, আর বলে, একবার খেয়েই দেখি, আর মুখটা কেমন করতে থাকে। আর তখনই খেতে যাবে কি মুখটা জাস্ট খুলেছে আর বোতল থেকে মদটা ঢালবে, ঠিক তখনই মহারাজ এসে পড়েছে আর বলে, বাহ বাহ বাবা বাবা বাহ, আমি বাড়িতে নেই আর আপনি আমার মদে ভাগ বসাচ্ছেন? হ্যাঁ। পূজারিনী দেখে তো তখন পুরো ভয় পেয়ে যায়। মহারাজ বলে, না না, কি ভেবেছেন আপনি, কি ভেবেছেন বলুন তো? মদে ভাগ বসাবেন, বাড়িতে ভাগ বসাবেন, আলমারিতে ভাগ বসাবেন, সব কিছুতেই ভাগ বসাবেন? না না, এরকমটা হবে না। পূজারিনী বলে, আমার লাগবেও না, আমি এমনি দেখছিলাম। মহারাজ বলে, হ্যাঁ, টাচও করবেন না কেমন? পূজারিনী দেখতে থাকে। মহারাজ তখন বলে, যাকগে, এবার একটু খেতে দিন, আমার খিদে পেয়েছে। পূজারিনী হাসতে থাকে, খুব খুশি হয়ে যায় আর বলে, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। মহারাজ বলে, হ্যাঁ যান। তখন যেই পূজারিনী চেয়ার থেকে উঠেছে দেখে সামনে মহারাজ নেই। কি হলো ব্যাপারটা? তখন পূজারিনী বুঝতে পারে যে এতক্ষণ একটা কল্পনার জগতে ছিল, ও স্বপ্ন দেখছিল। তখন বলে, হায় ভগবান, আমি জেগে জেগে স্বপ্ন দেখলাম। এদিকে পূজারিনীরও খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় পেটে ব্যথা করছে। বলে, আমারও খুব খিদে পেয়েছে। আর ঘড়িতে দেখে যে 10টা বেজে গেছে, এখনও মানুষটা ঘরে এসে পৌঁছলো না, আর আবারও চিন্তা করতে থাকে। এদিকে দেখা যায় হসপিটালে মহারাজ বাপ্পাকে খাইয়ে দিচ্ছে। জয়ন্ত বলে, কিরে, তুই তো এখনও খেলি না? মহারাজ বলে, আমার খিদে নেই, আর তাছাড়া একটা দিন না খেলে মানুষ মরে যায় না। তখন জয়ন্ত আর বাকি বন্ধুরা বলে, এই মহারাজ, তুই বরঞ্চ বাড়ি যা, আমরা তো এখানে বাপ্পার সঙ্গে আছি, যা তুই বাড়ি যা। মহারাজ বলে, এমনি তো বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে না। জয়ন্ত বলে, কি বেইমান রে তুই, তোর জন্য বাড়িতে ঠাম্মি, বাবা সবাই অপেক্ষা করছে, শিব, মিলি, পূজা বৌদি সবাই তো অপেক্ষা করছে, আর তুই বলছিস কেউ অপেক্ষা করছে না? মহারাজ বলে, না, করছে না, তাছাড়া আমি গ্রামের বাড়িতে গিয়ে থাকবো, এই বাড়িতে আমি থাকবো না, ফিরবো না এই বাড়িতে। সবাই তখন মহারাজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে পূজারিনী বলে, মিস্টার মাথা গরম আবার গ্রামের বাড়িতে চলে যায়নি তো? কিন্তু ঠাম্মি তো এখানে। পূজারিনী বলে, না না, ওনার কোনো ভরসা নেই, খেপে আবার একা একাই গ্রামের বাড়িতে চলে যেতে পারে। আর এদিকে দেখা যায় জয়ন্তদের সাথে মহারাজের কথাবার্তা চলতেই থাকে। জয়ন্তরা যতই মানানোর চেষ্টা করে, যতই খাওয়ানোর চেষ্টা করে, মহারাজ কিছুতেই খায় না, কিছুতেই মানেও না, কিছুতে বাড়িও যায় না। মহারাজ বলে, কি রে, পূজার ভূত ঢুকেছে নাকি তোদের মধ্যে? আর সবাই হো হো করে হাসতে থাকে। জয়ন্ত বলে, তোর মুখে পূজারিনীর বদলে পূজা শুনে বেশ ভালোই লাগলো। মহারাজ তখন জয়ন্তের দিকে তাকায়। একজন বলে ওঠে, তাহলে পূজা বৌদি তোর মনে একটু হলেও জায়গা করে নিয়েছে বল? মহারাজ তখন চুপ করে থাকে। মহারাজ বলে, তাছাড়া আমার মনটা অনেকদিন আগেই মরে গেছে। তখন বন্ধুরা বলে, মরেই যখন গেছে তখন বেঁচে আছিস কি করে, আর এত চিন্তা ভাবনাই বা করছিস কি করে? আর এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে। এদিকে জয়ন্ত এক সাইডে চলে যায়, চলে গিয়ে মনে মনে ভাবতে থাকে, তোকে পূজা বৌদি আর আমি আবার জ্যান্ত করে তুলবো, আবার বাঁচিয়ে তুলবো তোকে। কালকেই যাব বয়েজ স্কুলে, আর জুমেনাইল হোমের নাম্বারটা পেয়ে গেলে সেখানেও যাব, জানবো যে কোন ঘটনা তোর মনটাকে ভেঙে এইভাবে চুরমার করে দিয়েছে। এদিকে দেখা যায় ডাইনিং টেবিলে সোমনাথ আর আরেকজন বসে খাবার খাচ্ছে। পূর্ণিমা তাদের খেতে দিচ্ছে। তখন পূজারিনী আসে জল খেতে। পূজারিনীকে দেখতে পেয়ে পূর্ণিমা বলে, যাও সবাইকে ডেকে নিয়ে এসো রাতের খাবারের জন্য, কমসে কম ডিনারটা সবাই একসঙ্গে বসে খাক। পূজারিনী তখন বলে, মা, তোমার মেজো ছেলেকেও ডেকে আনবো? পূর্ণিমা শুনে বলে, সে কোথায়? এই নাকি সে বাড়িতে থাকবে না, খাবে না, গ্রামের বাড়িতে চলে যাবে। পূজারিনী বলে, আপনি কি সত্যি সত্যি সেটা চান? পূর্ণিমা তখন একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন সেখানে ঠাম্মি চলে আসে আর বলে, তুই আবার প্রশ্ন করছিস?
আগে যখন মহারাজকে বলতো তখন আমি ভাবতাম যে বোধহয় উপর উপর বলে মন থেকে, রাগ করে, মন থেকে বলে না। আর এখন আমি বুঝতে পারি যে যা করে যা বলে সবটাই মন থেকেই করে। পূর্ণিমা বলে, মা, বাড়ির ভিতটা এমনিতেই নড়ে আছে, আপনি দয়া করে আর ভাঙন ধরাবেন না। ঠাম্মি চুপ করে শোনে। পূর্ণিমা বলে, খেতে বসুন, আমি এই শ্রাবণেই সোমনাথের বিয়ে দেব। তারপর ওর বিয়েটা ঠিকঠাক মিটে গেলে আমি শিবের বিয়ে দেব। শিব বলে, আমারও? পূর্ণিমা বলে, হ্যাঁ, এই ভাঙাচোরা সংসারটাকে আমি আবার গড়বই, আমি এই সংসারটাকে পরিপূর্ণ করবই। তখন মহারাজের বাবা আসে আর বলে, আর সেই সংসারে মহারাজ আর পূজারিনীর কোনো জায়গা নেই, তাই তো? পূর্ণিমা বলে, তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। পূজারিনী দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। পূর্ণিমা বলে, তাছাড়া আমি এরকম কথা কোনোদিনও বলেছি বলে আমার মনে হয় না, মনে পড়েও না। তখন মহারাজের বাবা বলে, না, মুখে বলো না, কিন্তু কাজে কর্মে তো বুঝিয়েই দাও। পূর্ণিমা বলে, দেখো, আমি হাত জোর করে তোমাকে বলছি, এমনিতেই অনেক কিছু যা হওয়ার হয়ে গেছে, তুমি আর নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করো না। সোমনাথকে নিয়েও আমার সাংঘাতিক টেনশন গেছে, আর আমি সেই টেনশনটাকে বাড়াতে চাই না। মহারাজ না অনেক ঝামেলা করে গেছে, আর আমি না এই কথা বলার অবস্থায় নেই, আমার আর ভালো লাগছে না। মহারাজের বাবা তখন বলে, ও, অশান্তিটা শুধু মহারাজই করে মনে হয় তোমার? আমার তো মনে হয় অশান্তিটা তুমি করো। তখন তুলি আসে আর পূর্ণিমা বলে যে, ও, তুমি এসে গেছো, আসো, এবার খেয়ে আমাকে উদ্ধার করো প্লিজ। এমনিতে সকালের অনেক খাবার নষ্ট গেছে, এবার কি বাসি হবে নাকি খাবারগুলি? খেতে বসো। তুলি তখন এসে খেতে বসে। তুলি তখন পূজারিনীকে এসে বলে, মেজদাকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরলো না, জয়ন্তদাকেও আমি ফোন করেছিলাম কিন্তু জয়ন্তদাও ফোনটা তুললো না। এটা শুনে তো পূর্ণিমা আরও রেগে যায়। পূর্ণিমা বলে, এইসব কথা আগ বাড়িয়ে কে জিজ্ঞাসা করেছো তোমাকে? তুমি কেন বলতে যাচ্ছ? পূজারিনী বলে, কি বললো জয়ন্তদা, কোনো কথা হলো? তুলি বলে, হ্যাঁ, পরে আমার কথা হলো। তো বলে, কি বললো জয়ন্তদা? জয়ন্তদা বলল যে মেজদা নাকি হসপিটালে আছে। এটা শুনে তো পূজা খুব অবাক হয়ে যায়। পূর্ণিমাও খানিকটা ঘাবড়ে যায়। ঠাম্মি বলে, হসপিটাল মানেটা কি? তুলিকে ধরে বলে, কি হয়েছে মহারাজের? এদিকে সোমনাথ বলে, যা করে বেড়ায়, যে কোনো সময় হসপিটাল যেতে হতেই পারে। পূর্ণিমা খুব চিন্তায় পড়ে যায়। এদিকে মহারাজের বাবা রাগি রাগি মুখ নিয়ে সোমনাথের দিকে তাকিয়ে থাকে। সোমনাথ সেটা দেখে ঘাবড়ে যায়। জয়িনী বলে, কি হয়েছে বোন, তোমার মেজদা ঠিক আছে তো? কি হয়েছে ওনার? তুলি বলে, হ্যাঁ হ্যাঁ, মেজদা ঠিক আছে, মেজদার কিচ্ছু হয়নি। ওর একজন স্টুডেন্ট আছে না, বাপ্পা, ওর বাবার খুব শরীরটা খারাপ হয়েছে, খুব মানে সিরিয়াস অবস্থা, ওই জন্য ওকেই নিয়ে হসপিটালে গেছে। পূজা শুনে তো খুব শান্তি পায়। এদিকে দেখা যায় পূর্ণিমাও মনে মনে খুব স্বস্তি পায় এই খবরটা পেয়ে যে মহারাজ ভালো আছে। মহারাজের বাবা বলে, তাই বল। বাপ্পার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথাটা শুনতেই পূজারিনী মহারাজের পুরনো উপকারের কথাগুলো ভাবতে থাকে। যেই সময় মহারাজ তার পকেট থেকে সমস্ত টাকা পয়সা বের করে বাপ্পার হাতে গুঁজে দিয়েছিল, সেই সমস্ত কথা পূজারিনী ভাবতে থাকে। আর মহারাজের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে যায়। আর মনে মনে বলে, উনি সত্যিই মহারাজ। তখন শিব বলে, আরে কি বন্ধু, বুঝলে তো, টেনশনের কোনো ব্যাপার নেই, এবার এসে খেতে বসো। পূজারিনী বলে, কিন্তু তোমার দাদাও তো মনে হয় না কিছু খেয়েছে। তখন মহারাজের বাবা বলে, ও তুমি চিন্তা করো না নাতবো, খিদে পেলে ও ঠিক খেয়ে নেবে। পূজারিনী বলে, কিন্তু বাবা, খিদে পেলেও সময় সুযোগ তো নাও পেতে পারেন, উনি তো হসপিটালে রয়েছেন। ঠাম্মি পূজারিনীর দিকে তাকিয়ে মনে মনে হাসতে থাকে। আর এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে সবার মধ্যে। কিন্তু পূজারিনীর চিন্তা কিছুতেই কম হয় না, যেহেতু মহারাজও মনে হয় এখনো না খেয়ে আছে, এটাই ভাবতে থাকে সমানে। আর মহারাজের বাবা বলে, তুই চিন্তা করিস না নাতবো, ও এমনিতেও যত জায়গায় ঘুরে বেড়ায়, সবার উপকার করে বেড়ায়, এইটুকু এনার্জি ওর লাগবেই, তাই জন্য ও খিদে পেলে ঠিক খেয়ে নেবে, তুই চিন্তা করিস না, আর অত ভাবিস না। তখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে। এদিকে ঠাম্মি মনে মনে পূর্ণিমার কথাগুলোই ভাবতে থাকে, যে বাড়ির ভিতটা এমনিতেই নড়ে আছে, এই সমস্ত কথাবার্তা একটু আগে যা 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 পূর্ণিমা ঠাম্মিকে বললো, ঠাম্মি সবটাই মনে মনে ভাবতে থাকে। আমি মনে মনে বলে, শুধুমাত্র তোর জন্যই আমি খেতে বসছি নাতবো, না হলে তোর শাশুড়ি আমায় যে অপমান করেছে, আমি এই বাড়ির একটা অন্ন মুখে তুলতাম না। এদিকে দেখা যায় হসপিটালে মহারাজও তার মায়ের কথাগুলো মনে মনে ভাবতে থাকে। আর ওদিকে পূজার খাওয়া দাওয়া হয়ে গেছে। পূজাও অনেক রাত পর্যন্ত মহারাজের জন্য অপেক্ষা করে বসে আছে, সমানে মহারাজের কথা ভেবে চলেছে। এদিকে ঘড়িতে 1টা বেজে গেছে। হসপিটালে মহারাজও দাঁড়িয়ে চিন্তা করে যাচ্ছে, ভেবে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই চোখটা বন্ধ করে ঘুমোচ্ছে। ওদিকে পূজা বাড়িতে বসে বসেই চোখটা বন্ধ করে ঘুমোচ্ছে। এই চলছে আর কি। এদিকে ডাক্তার এসে মহারাজকে বলে, শুনছেন? মহারাজ বলে, হ্যাঁ বলুন, পেশেন্ট কেমন আছে এখন? তখন ডাক্তার বলে, পেশেন্ট খুব একটা ভালো নেই, আমি একটা ওষুধ লিখে দিয়েছি প্রেসক্রিপশনে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি নিয়ে আসুন। মহারাজ তখন ওষুধটা আনতে চলে যায়। এদিকে রাত 3টে বেজে গেছে। পূজারিনীর চোখে ঘুম নেই। কিছু একটা আওয়াজ পেলেই ভাবছে যে বোধহয় মহারাজ এলো। আর মনে মনে ভাবতে থাকে, জয়ন্তদাকে কি একটা ফোন করব? 3টে বেজে গেছে, এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? এগুলোই ভাবতে থাকে আর সমানে মহারাজের জন্য চিন্তা করতে থাকে। পূজারিনী ভাবে উনি যে কেমন আছেন। আর এদিকে মহারাজ হসপিটালেও চুপচাপ বসে থাকে, না খেয়ে না ঘুমিয়ে, আর মনে মনে মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। পূজা আর কিছু ভাবতে পারে না। এদিকে ঘড়িতে 4টে বেজে গেছে, ভোর হয়ে গেছে। পূজাকে দেখা যাচ্ছে ও ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছে, মনে হচ্ছে ও নিজেও এখন হসপিটালে যাবে। আর পূজা বেরিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে গেছে। জয়ন্ত এবং সমস্ত বন্ধুরা হসপিটালে আবার চলে এসেছে।
ডাক্তারকে দেখতে পেয়ে মহারাজ জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু এখন কেমন আছে পেশেন্ট? ডাক্তারবাবু বলেন যে অনেকটা স্টেবল করেছেন, কিন্তু তবুও সম্পূর্ণ বিপদমুক্ত নন। অ্যাকচুয়ালি ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুবই কমপ্লিকেটেড ছিলেন, আপনি তো সবই জানেন। আর আরেকটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আমাদের কিছু করারই থাকতো না। এখন ওনার যা কন্ডিশন, বাচ্চাটা আপনি 50-50 ধরতে পারেন। আর সবাই খুব চিন্তা করতে থাকে এটা শুনে। বাপ্পা সমানে কাঁদতে থাকে আর মহারাজের হাত ধরে বলতে থাকে, বলো না স্যার, বাবাকে তুমি ঠিক করে দেবে, বলো না বাবা ঠিক হয়ে যাবে। এগুলো বলতে থাকে আর মহারাজ চুপ করে শুনতে থাকে আর মনটা খারাপ হয়ে যায় মহারাজের। মহারাজকে ভেঙে পড়তে দেখে জয়ন্তরা বলে, মহারাজ তুই সারা রাত তো এখানে ছিলি, তুই বাড়ি যা, আমরা এখানে আছি, আমরা ব্যাপারটা দেখে নেব, তুই বাড়ি যা প্লিজ। আর মাও খুব ভেঙে পড়ে, বলে যে আপনি আমাদের জন্য যা করলেন তা পরমাত্মীয় করবে না। মহারাজ বলে, না না, আমি কিছু করিনি, আমার মানুষ হিসেবে যতটুকু কর্তব্য আমি ততটুকুই করেছি। মহারাজ আবারও আফসোস করতে থাকে যে আমি যদি আরেকটু তাড়াতাড়ি আনতে পারতাম, দেরি না করতাম, তাহলে হয়তো আজ এই সিচুয়েশনটা হতো না। বাপ্পার মা তখন মহারাজকে বলে, তাহলে আপনি আর মদ খাবেন না স্যার, আমাকে কথা দিন। মহারাজ তখন বাপ্পার মায়ের দিকে তাকিয়ে থাকে। তখন মহারাজ বলে, আমি একটু আসছি বলে সেখান থেকে যেতে থাকে। আর জয়ন্তরা বলে, শোন তুই একটু ঘুরে আয়, নাহলে একটু বাড়ি থেকে ঘুরে আয়, আমরা তো এখানে আছি। তখন মহারাজ সেখান থেকে চলে যায় আর মনে মনে বাপ্পার মায়ের বলা কথাগুলো মনে করতে থাকে। ওদিকে পূজারিনীর কথাও ভাবতে থাকে, পূজারিনীও ওকে বলেছিল মদ খাওয়া ছেড়ে দিতে। এদিকে দেখা যায় পূজারিনী ব্যাগ নিয়ে দোকানেই গেছিল। দোকানে সে কাজকর্ম করছে নিত্যদিনের মতো, আর সাথে খুব চিন্তাও করছে। পূজারিনী মা বলছে, তোর কি হয়েছে রে? পূজারিনী বলছে, কই না তো। আর বলে, মা আজকে না আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বলে পূজারিনী বলে, মা আমি আসি। বোন তো জেদ করতে থাকে, তুই এত তাড়াতাড়ি চলে যাবি? পূজারিনী বলে, হ্যাঁ আমাকে যেতে হবে। পূজারিনী মা বলে, সাবধানে যাস কেমন? পূজারিনী বলে, আসি মা। তখন দেখা যায় মহারাজও সেখানে বাইক নিয়ে আসে, কিন্তু পূজারিনী পাশ দিয়ে চলে যায় আর কেউ কাউকে দেখতে পায় না। এদিকে মহারাজকে দেখে পূজার মা আর বোন খুব খুশি হয়ে যায়। আর বোন তখন মহারাজকে বলে, আরে জামাইবাবু তুমি এখানে, দেখো কাণ্ড, তুমি এলে আর দিদি এক্ষুনি বেরিয়ে গেল। পূজারিনী মা বলে, হ্যাঁ এই তো সবে মাত্র গেল, তুমি আসবে জানলে হয়তো আরেকটু থেকে যেত। পূজার বোন বলে। পূজা বলে, আমি বরং দিদিকে একটা ফোন করি, তুমি দাঁড়াও। মহারাজ বলে, না না, ফোন করতে হবে না। পূজারিনীর মা আর বোন খুব অবাক হয়ে যায়। মহারাজ বলে তার শাশুড়ি মাকে, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, রাখবেন? পূজার মা তো অবাক হয়ে তাকিয়ে থাকে, পূজার বোনও অবাক হয়ে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের উড়ানের আজকের পর্ব? জানাতে ভুলবে না কিন্তু। আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেমন? তো আগামী পর্বের জন্য অপেক্ষা করো। আমি আবার আগামীকালকে আগামী দিনের পর্বটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। টাটা।